একটি দলের কাছে মাথা নত করেই নির্বাচনের দিন গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টার। অভিযোগ ইসলামী ৮ দলের বক্তব্য প্রত্যাহারের আহ্বান। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জুলাই সনদে একমত হওয়া প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, বললেন সালাউদ্দিন। নির্বাচনের মাধ্যমেই চলমান সংকট সমাধানের আহ্বান। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। ইসি নিবন্ধন স্থগিত করায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। মিরপুরে বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু। আরেকজনকে ধরে পুলিশে দিল জনতা। মানিকগঞ্জে ঘুমন্ত চালক দগ্ধ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত। এনায়েত বাজারে মোবাইল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে আটক। সরবরাহ বাড়লেও ৭ টাকার উপরে বেশিরভাগ সবজি, পেঁয়াজ সহ চড়া মশলার দর। সপ্তাহ ব্যবধানে ২ থেকে ৩০০ টাকা বাড়তি ইলিশের কেজি। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। একটি দলের কাছে মাথা নত করেই নির্বাচনের দিন গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন অভিযোগ করে ডক্টর ইউনূসকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াত সহ ইসলামী ৮টি দল। সকালে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি দলের পক্ষে অনুগত থেকে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। সরকারকে ৩ উপদেষ্টা ভুল পথে নিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। বিস্তারিত জানাবেন শাহাদাত অভ্র। নির্বাচনের আগে গণভোট, পিআর সহ ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে দলগুলো। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলন। এ সময় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে। গণভোট ও নির্বাচন একই দিন হলে সংস্কারের হানা বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলেও মনে করে ৮ দল। এজন্য প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ডাক্তার মোহাম্মদ তাহের। একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল হুবহু সেটার ভিত্তিতেই আদেশ দেওয়াটা বাঞ্ছনীয় ছিল। বিদ্যমান বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় সরকারের ৩ উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। গণভোটের রায় ছাড়া কোনোভাবেই জাতীয় নির্বাচন নয় এমন দাবি করে পূর্ব নির্ধারিত কর্মসূচি চলবে বলে জানায় ৮ দল। কমিশনের যেটা মেজরিটি, নট মেজরিটি। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। কোনো আইন আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্ব খর্ব করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন জদ মাহমুদ।
শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে জুলাই জাতীয় সনদ রাজনীতিতে উত্তাপ ছড়াতে থাকলেও বুধবার তা কিছুটা প্রশমিত হয় প্রধান উপদেষ্টার ভাষণ ও রাষ্ট্রপতি কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর। গণভোট, সংবিধান সংস্কার, সনদ বাস্তবায়নের উত্তর মেলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি সমালোচনা করলেও ঘণ্টা কয়েকের ব্যবধানে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানায়। দিন পার হতেই সকালে রাজধানীর শাহবাগে নারীর উপর সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এ নিয়ে ফের মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অভিযোগ করেন, নারীদের ঘরে ঢোকানোর চেষ্টা করছে একটি দল। তারা চায় নারীরা অন্তর্মহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো আইন, আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয় সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর করেছে সেগুলো পালনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, নতুন কিছু চাপিয়ে দেয়া হলে বিবেচনা করবে জনগণ। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। অন্যদিকে চট্টগ্রামে ট্যুরিজম সামিটে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের চলমান সব সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমেই সম্ভব। আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন, ভোটের মাধ্যমে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য এই নেতার। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ দূর করতে ভারসাম্যপূর্ণ বক্তব্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোটের দিন নির্ধারণ হলেও অনেক ইস্যু নতুন করে সৃষ্টি হওয়ায় যার মীমাংসাও জরুরি বলে মনে করছেন তারা। বলছেন, একই দিন গণভোট আর জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনারের জন্য চ্যালেঞ্জিং হবে। বিস্তারিত জানাবেন গালিব ইবনে রিয়াজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক দলগুলোর কথার লড়াইয়ের পর গণভোট কবে হবে জানা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। যদিও গণভোট আয়োজনের দিন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ছিল দৃশ্যমান, তবে কি ভাষণে বিরোধ মিটল? নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। একদিকে বিএনপির চাওয়া পূরণ হলেও ইসলামী সমমনা 8 দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে রাজপথে তারা। অন্যদিকে পিআর নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও আগামী সংসদে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল ধরেছে সরকারের এমন সিদ্ধান্তে তা কি আরও জটিল রূপ নিবে? তবে বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে চলমান বিভেদে ভারসাম্য আনতে চেয়েছেন। সরকারের কাজে, বিশেষ করে ঐকমত্য কমিশনের, যেটা আমি বললাম, কাজের শেষ দিকে তারা যে সুপারিশ দিয়ে বিদায় নিল, তাদের মেয়াদ শেষ হলো, তখন কিন্তু বিভ্রান্তি, বিভক্তি নতুন করে তৈরি হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। মনে হচ্ছিল যে এক পক্ষের দিকে হেলে গেছে সরকার। তো এই ভাষণে আবার সেখান থেকে একটু সরে একটা ভারসাম্যের জায়গায় আসার চেষ্টা ডক্টর ইউনূস করেছেন, এটা আমার মনে হয়েছে ভাষণটা শুনে। যে দেশের এখনো ভোটারদের বৃহৎ একটা অংশ মার্কা দেখেই নিজের ভোট দিয়ে থাকে, সেখানে গণভোটের ব্যালটে সাংবিধানিক জটিল ইস্যু নিয়ে 4 প্রশ্নের এক উত্তর হা অথবা না কতটা যৌক্তিক? এইখানে গণভোটটা একটু প্রশ্নবিদ্ধ হয়। অনেকে বলছেন যে এভাবে তো গণভোট হয় না। আগে যেসব গণভোট হয়েছে একটা কোয়েশ্চেন ছিল, একটা ইস্যু ছিল। তো এখানে তো অনেক ইস্যু, এখানে 48টা সংবিধান সংস্কার সম্পর্কিত ইস্যু, তার মধ্যে 30টায় রাজনৈতিক দলগুলো একমত, বাকিগুলো ভিন্ন মত। তো এইগুলো নিয়ে কিভাবে গণভোট হবে, সবাই কিভাবে সব প্রশ্নে একমত হবে কিংবা ভিন্ন মত হবে, এইসব প্রশ্ন তো আছেই। তো গণ অভ্যুত্থানের পর একটা বিশেষ পরিস্থিতি দেশে বিরাজ করছে, এখানে আসলে বিশেষভাবেই সব কিছু হবে।
একই দিনে দুই নির্বাচন সম্ভব তা আগেই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তবে তার জন্য ব্যাপক প্রস্তুতিও নিতে হবে কমিশনকে, এমনটি মনে করেন সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ইলেকশন কমিশনকে যে কাজটা করতে হবে, এই যে যারা ভোট কেন্দ্রে যেসব মানুষজন কাজ করবে তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানে একই সাথে তারা ভোটারকে 2টা ব্যালট ইস্যু করবে এবং যে গণনাকালীন সবাই কিন্তু এক সেট পিপুল দেওয়া হবে না, এটা 2 ক্যাটাগরির জন্য 2 সেট পিপুল লাগবে। একটা জাতীয় সংসদে গণনা করবে, আর একটার জন্য গণনা করবে গণভোট গণনা করবে। তিনি মনে করেন একই দিনে গণভোট আয়োজন যেমন চ্যালেঞ্জিং হবে, একই সাথে গণভোট বিষয়টাও কি সেটা সাধারণ ভোটারদের বুঝাতে হবে, নইলে গণভোটের আসল উদ্দেশ্য পূরণ হবে না। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নগুলো সম্বন্ধে যে খুব বেশি জানে তা না, কিছু মানুষ জানে যারা কথা বলে বা যারা এটা নিয়ে সাথে আছে, কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এটা বিষয়ে কিছু জানে না। মানে তাকে তাহলে জানাতে হবে। এই জানানোর কাজটা রাজনৈতিক দলগুলো করতে পারে, সরকার করতে পারে, ইলেকশন কমিশনও কিছু করতে পারে তাদের ট্রেনিং সেশন বা তাদের কিছু মাধ্যমে। মানুষকে না জানায় যদি হা বা নাতে বলা হয় যে তুমি উত্তরটা দাও, সেটা ঠিক অর্থ বহন করে না সে নির্বাচনে। রাজনৈতিক মহলে অভিযোগ আছে এখন যা হচ্ছে তার কিছু সংবিধান মেনে, আবার কিছু সংবিধানের বাইরে গিয়ে। তবে সাবেক এই অতিরিক্ত সচিব মনে করেন নির্বাচিত সরকার জনগণের আস্থা পূরণ করতে পারলে এগুলো কোনো কিছুই নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে এটা সবই বৈধ হয়ে যাবে, কিন্তু তারা যদি সঠিক কাজ না করে তখন পুরো জিনিসটা নিয়ে মানুষ আবার প্রশ্ন তুলবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের কার্যক্রম স্থগিত থাকায় ও ইসি নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যানকে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার ব্যাপারে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আলোচনায় জায়গা পায় অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট ও বিমান ও সমুদ্র খাতে সহযোগিতার বিষয়গুলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে ব্রিটিশ মন্ত্রীকে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলে নিশ্চিত করেন ডক্টর ইউনূস। বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রশংসা করেন জেনি চ্যাপম্যান। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত আরেকজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এদিকে বরগুনা ও মানিকগঞ্জে বাসের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের আগুনে স্কুল বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। মিরপুর বেড়িবাঁধ তামান্না পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো গেল রাতেও দাঁড়িয়েছিল কিরণমালা পরিবহনের বাসটি। রাত 10:30টার দিকে ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে আগুনের ঘটনা ভিডিও করতে থাকে তারা। বিষয়টি আশেপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে। এ সময় একজনকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে অন্য একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় ওই দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে। ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই, রাস্তার ওই অপর পৃষ্ঠে, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন জাপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকের তিলুকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। নিহত দুষ্কৃতিকারীর নাম সাইয়াফ এবং গ্রেপ্তারকৃত অপরজন মোহাম্মদ নাহিয়ান আমির। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগুন চলতেছে যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। প্রচলিত নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি। এদিকে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। গেল রাতে বরগুনায়ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বাসটির 80% পুড়ে গেছে, তবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বরগুনা বাকেরগঞ্জ সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পৃথক পৃথক এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর বলে জানিয়েছে। একই সাথে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ চলছে বলে জানায় পুলিশ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামে এবার খুন হলেন এক ব্যবসায়ী ও শ্রমিক দল নেতা। বৃহস্পতিবার রাতে নগরীর এনায়েত বাজার ও রাঙ্গুনিয়ায় আলাদা ঘটনায় আকাশ ঘোষ নামে এক মোবাইল ব্যবসায়ী এবং আব্দুল মান্নান নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এর মধ্যে পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মোবাইল ব্যবসায়ীকে এবং গুলি করে শ্রমিক দল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ী হত্যার ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে শ্রমিক দল নেতার নিহতের ঘটনায় এখনও আটক হয়নি কেউ, হয়নি কোনো মামলাও। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার রাত 1:30টা চট্টগ্রামের এনায়েত বাজারের কসাইপাড়া এলাকার একটি গলিতে মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আনতে যান ব্যবসায়ী আকাশ ঘোষ। সাথে নেন এক বন্ধুকে। সেই বন্ধুকে গলির মাথায় দাঁড় করিয়ে ভেতরে ঢোকেন তিনি। গলির ভেতর প্রথমে বেশ কিছুক্ষণ হাতাহাতি ও ধস্তাধস্তি চলে। স্থানীয়দের মিটমাটের মধ্যেই হঠাৎ কালো গেঞ্জি পরা যুবকের হাতে দৃশ্যমান হয় একটি ছুরি, যেটি দিয়ে গুরুতর আঘাত করা হয় সাদা গেঞ্জি পরিহিত আকাশ ঘোষের পায়ে। রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন আকাশ। পরে অটোরিকশায় করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ততক্ষণে মারা যান নগরের মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী আকাশ ঘোষ। এ ঘটনায় শোকে বিহ্বল ও হতবাক আকাশের পরিবার ও বন্ধুরা। তাদের দাবি, সামান্য মোবাইল সার্ভিসিংয়ের টাকা আদায় নিয়ে বাক বিতণ্ডায় খুন করা হয়েছে আকাশকে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ও একটা গল্লিতে ঢুকছে, কষাপাড়া গল্লিতে ঢুকার পরে অনেকক্ষণ ধরে ও আসতেছে না। আমি কি করছি, লাস্টে আমার গাড়ির চাবি দিয়ে আমি গাড়ি অফ করে সুন্দর মতো আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখতেছি ওকে আলিবাজার যে অনেকজন মারতেছে। আমি একটা মহিলা বেরিয়েছে, মহিলাকে বলতেছি যে আন্টি একটু যাইয়া একটু দেখেন তো কি হয়েছে। তোমার সাথে আমার ভাইয়ের সাথে রাগারাগি ভাব, একটা হাতে মারতে, একটা ঘুষি মারতে বা একটা দিদি মারতে বা সেলাই করতাম, আমি বাসায় ফেলে রাখতাম। আমি বাসায় ট্রিটমেন্ট করতাম। এ তো জানে কেন মেরে ফেললা। পুলিশ বলছে আকাশকে ছুরিকাঘাত করা যুবকের নাম জনি। তাকে সহযোগিতা করা রিফাত নামে আরেকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। প্রাথমিক অবস্থায় যেহেতু ঘটনাস্থল এবং তাদের ঘর বাড়ি একই জায়গায়, তো এটা আমরা তদন্ত করে দেখতেছি যে এই ঘটনার আসলে মোটিভটা কি। মেডিকেলে গিয়ে এই ডেড বডি আমরা ইনভেস্ট করি এবং এই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা আটক করি। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফ ভাটায় নিজ বাসার 2 কিলোমিটার দূরত্বে খুন হন আব্দুল মান্নান নামে এক শ্রমিক দল নেতা। রাত 9টার দিকে সরফ ভাটা বুলন্যা বাপের বাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। বাজারে আমার ছোট ওনাকে রেখে বলছে আমি একটু আসি বলার পর ও চলে গিয়ে আমরা কিছুক্ষণ পরে শুনতেছি একটা মানুষ মার্ডার হয়েছে। স্পটে গিয়ে দেখছি, কিছু শুনি নাই, দেখছি আমার ভাই এই অক্ষত অবস্থায়, মৃত্যু অবস্থায় এখানে শুয়েছিল। শুক্রবার সকালে তার মরদেহ চমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়। আব্দুল মান্নান স্থানীয় শ্রমিক দল নেতা হলেও ড্রেজিং ব্যবসায় জড়িত ছিলেন বলে জানা গেছে, যদিও তার সাথে কারো কোনো বিরোধ ছিল না বলে দাবি স্বজনদের। আমার ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব না, আমার ভাইয়ের সাথে সবাই ভালো। আমার ভাই
বিএনপি করার পরে মানে কোনো গ্রুপের সাথে জড়িত না, যে নির্বাচন জানিস প্রতিনিধি আসবে তার সাথে লাস্ট। এখানে প্রশাসন আছে, আর্মি আছে, আপনাদের পুলিশ আছে, এরা তদন্ত করে, হ্যাঁ এরা সুষ্ঠু, আমরা চাই সুষ্ঠু বিচার হোক। গেল এক সপ্তাহে চট্টগ্রামে 5টি হত্যাকাণ্ড ঘটেছে, উদ্ধার করা হয়েছে 5টি মরদেহ। একের পর এক হত্যার ঘটনায় আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে জনমনে। এখন চট্টগ্রাম বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও নাগালে আসছে না সাধারণ ক্রেতাদের। বাজারে বেশিরভাগ সবজির দরই 60 টাকার উপরে, ঝাঁঝ কমেনি পেঁয়াজের। আমিষের বাজারও কিছুটা চড়া ভাব। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানী সার্কুলার রোডের এক ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন সবুর আলী। 5 সদস্যের পরিবারে এখন তার বড় চ্যালেঞ্জ প্রতিদিনের বাজার। শীতকালীন বিভিন্ন সবজি বাজারে উঠতে শুরু করলেও দামের কাছে বন্দী সবুর আলীর ইচ্ছে। সব জিনিসের দাম বেড়ে গেছে, হঠাৎ করে এরকম করে বাইরে যায়, আমরা গরিব মানুষ কেমনে খাইবো, কি সমাচার কি না, এটা আমার ঘর মুশকিল হয়ে গেছে কিনা খাওয়া। নিত্যপণ্যের চড়া দামে বিপাকে সব শ্রেণীর মানুষ। সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। এটা সিম 120 টাকা, এটা হইতে পারে না এই সময়ে। সিম চাইতেছে 120 টাকা, এটা তো অবশ্যই বেশি। দামটা বেড়েছে, সবজির দাম প্রতিদিন বাড়ে, লেবুর দামও প্রত্যেকদিন বাড়ে। সব সবজির দাম, শীত হিসাবে কোনো সবজির দাম কমেনি। সিম, কফি, মূলা, গাজর যেটাই বলেন না কেন সবই 80 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকার উপরে, 100 টাকার কাছাকাছি সব। কোনো কিছুর দাম কম হচ্ছে না। বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ 120 টাকা, শিম 120, কাঁচামরিচ 150, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেশি। এছাড়া ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিস কিনতে লাগছে 50 টাকা। গত সপ্তাহের দাম ছিল 30 থেকে 40 টাকা। এদিকে করলার দর শতকের ঘরে। আলু ও পেঁপে 30 টাকায় পাওয়া গেলেও অন্যান্য বেশিরভাগ সবজির দাম 60 থেকে 100 টাকার উপরে। গেছে কাল শসা আনছি আপনার দেশিটা 60 টাকা, আজকে বাজারে আনছি আমরা 70 টাকা। তাহলে সিম 400 টাকা পাল্লা, সিম আজকে হলো 550 টাকা, এক পাল্লাতে 150 টাকা বেশি। তাহলে আমরা কি করব বলেন? আড়তে যা চলে তাই তো আনি আমরা। ক্রেতারা 9 টাকা হলে খুশি। 5 তারিখ থেকে এ পর্যন্ত দাম বেশি, এখন হলো দাম হলো 11 টাকা মতো। বর্তমান পরিস্থিতিতে মাছের যে বাজার দর, স্বাভাবিক আমরা যারা সাধারণ জনগণ, নিম্ন মধ্য আয়ের বা নিম্ন আয়ের, তার ক্রয়ের ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি মনে হচ্ছে, কারণ আপনার রুই মাছের কেজি থেকে 400 থেকে 450, সেখানে 600 টাকা আজকে চাচ্ছে, তো তুলনামূলক বেশি না, অনেক বেশি। আমিষের বাজারেও কিছুটা চড়া ভাব। গত সপ্তাহের 180 টাকা কেজির ব্রয়লার মুরগির জন্য গুনতে হচ্ছে 10 টাকা বেশি। সোনালী মুরগির দরও কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, আর ডিমের ডজনে বাড়তি গুনতে হচ্ছে 5 থেকে 10 টাকা। বাজার দর নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। রাজু আহমেদ। চাঁদপুরের বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। ইলিশের মৌসুম শেষ হওয়ায় বাজারে মাছের সরবরাহ কম। চাহিদার তুলনায় সরবরাহ কমায় সিলেট ও ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম। আর মৌসুমের শেষে আড়তগুলোতে সরবরাহ কমায় ময়মনসিংহের বাজারে এখনো চড়া পেঁয়াজ সহ সব ধরনের মশলার বাজার। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ক্রেতা বিক্রেতাদের সরব উপস্থিতি। বাজারে বড় মাছের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম। নিষেধাজ্ঞার পর আগের তুলনায় কেজিতে ইলিশের দাম বেড়েছে 300 থেকে 400 টাকা। এমন অস্বাভাবিক দামে অস্বস্তিতে ক্রেতা। 3টা 1 কেজি হবে ওইগুলি 850, 800 এরকম। ওইভাবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 2400 টাকা যদি 2500 টাকা যদি কেজি হয়, তাহলে সাধারণ ক্রেতাদের জন্য এটা মনে করেন ব্যয়বহুল অনেক, এটা সম্ভব না। 1 কেজি ওলা মাছ 2500 থেকে 2700 টাকা চলতেছে, 800-900 গ্রাম ওলা মাছ 124 টাকা চলতেছে। আপনার 5টা-6টা কেজি মাছ এগুলো একটু বেশি আমদানি আর কি, আর বড় মাছ আপনার ওই রকম নাই বলে চলে। ইলিশের মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কম, তাই দাম বেশি। আগামীতে আরো বাড়বে বলছেন ব্যবসায়ীরা। অন্য সময় তো এই সিজনে মাছই থাকতো না, এখন সেই অনুপাতে কিছু আছে, আর কমার সম্ভাবনা নেই। এখন প্রতিদিন যাবে ইলিশের দাম বাড়বে, আর ইলিশ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কমায় সিলেট ও ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে সিলেটে সবজির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 40 টাকা। ঝালকাঠিতে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে।
আবহাওয়ার পরিবর্তন, পরিবহন ব্যয় বৃদ্ধি ও আবাদ কমায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। আর সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়তি বলছেন বিক্রেতারা। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীও দাম বাড়িয়েছে অভিযোগ ক্রেতার। এদিকে বাজার মনিটরিং না থাকায় দামে অস্থিরতা বলে মনে করছেন সাধারণ মানুষ। বেগুনের দাম 60-50, অন্য 80 টাকা। কেরালা বেতন 80 টাকা, আগে 60 টাকা হচ্ছে। ঝিঙ্গা হচ্ছে আপনার 40-50, তখন বিক্রি আপনার 80 টাকা। বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক মাল নষ্ট, খেতারের গাড়ি ঘোড়ার দাম বাড়ছে, এই বাড়াই গিয়ে কিছু দাম বাড়ছে, আর বেশি না। প্রতিটা জিনিসের দামই খুব বেশি, এটা আমাদের নাগালের বাইরে। আমরা মধ্যবিত্ত যারা তারা খুব কষ্টের মধ্যে আমরা আছি। এছাড়া মৌসুমের শেষ পর্যায়ে ময়মনসিংহের বাজারে গেল সপ্তাহ থেকেই আড়তগুলোতে সরবরাহ কমেছে দেশি পেঁয়াজের। তাই সপ্তাহ ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 96 থেকে 100 টাকা। এছাড়া বাজারে এখনও চড়া সব ধরনের মশলার দাম। নাজমুস সাকিব সামি, এখন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে ঘিরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। বিগত সম্মেলনের প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে, মূলত সেটা নিয়েই খোদ ব্রাজিলের আদিবাসীদের মধ্যে থেকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটুকু তাদের দাবি আদায় করতে পারবে সেটা নিয়েই চলছে জোর সংলাপ। ব্রাজিল থেকে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এর আগের আসরগুলোতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্বের জলবায়ু দূষণমুক্ত করার, সেসব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এদিকে অ্যামাজন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় সেখানকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ছে বন সংলগ্ন আদিবাসী জনগোষ্ঠীর ওপর। যে কারণে উদ্বোধনের পরের দিন থেকেই অ্যামাজন বনের আদিবাসীরা জলবায়ু সম্মেলনে করছে নানান প্রতিবাদ কর্মসূচি। জলবায়ুর প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত অন্যতম দেশের নাম বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপকূলের মানুষ জলবায়ুর নেতিবাচক প্রভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আগামী দিনে হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কতটুকুই বা আলোচনা হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। উন্নয়নের জন্য তাদের দেশে আন্দোলন তৈরি করে এই সমস্ত মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চেষ্টা করতে পারতেছি। কিন্তু আমাদের সরকারের দায়িত্ব রয়েছে কিভাবে এটা তার হিস্সা, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে নেবে, সেটা সরকারের কার্যক্রম এবং সরকারের দাবি দেওয়া তুলে ধরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুর অভিঘাতে স্বাস্থ্যগত, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। বিগত 15 বছরের পরিসংখ্যান অনুযায়ী এসব অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে প্রায় 20%। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিশোর কিশোরীদের 25%। অঞ্চলে মানুষের বিভিন্ন দুর্যোগের কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দাবি, তাদের বিষয়গুলো আলোচনা করার জন্য। কিন্তু রাষ্ট্রগুলো কতটুকু প্রস্তুতি নিয়ে এই প্ল্যাটফর্মে এলো সেই বক্তব্য দেওয়ার জন্য, সেটি দেখার বিষয়, সেটি গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ক্ষতিগ্রস্তের পরিসংখ্যান যতটুকু সরকারের কাছে রয়েছে, তার কতটুকু তুলে ধরা সম্ভব হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সরকারের মৎস্য উপদেষ্টার কাছে। তার দাবি যতটুকু পরিসংখ্যান আছে তা নিয়েই কথা বলবে বাংলাদেশ। আমাদের কিন্তু প্রচুর ফান্ডের দরকার। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাতে যদি আমরা ফান্ড না পাই, প্রয়োজনীয় ফান্ড না পাই, আমাদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। ফলে এটা বুঝতে হবে, যারা ধনী দেশ ওদেরকে বুঝতে হবে। এই আলোচনা আমরা করব, কারণ প্রতিবারই যেমন করে হচ্ছে ওভাবে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু পারি আমরা আদায় করব। পরিবেশবিদরা বলছেন, বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনকে যেমন রক্ষা করতে হবে, তেমনি সুন্দরবন এবং উপকূলীয় এলাকার মানুষদের জীবনযাত্রার মানকে সুরক্ষিত করতে হবে। শিল্পোন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এসব সমস্যা কাটিয়ে আনা সম্ভব। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জাতিসংঘ আয়োজন করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের। শিল্পোন্নত দেশগুলো আশ্বাস দেয় কার্বন নিঃসরণ কমানো, সেই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের। কিন্তু সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে সেই কথাগুলো চার দেয়ালের মাঝে বন্দী থেকে যায়। তরিকুল ইসলাম, এখন, বেলেম, ব্রাজিল।
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এনডিএ জোট। 243 আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এই জোট পেয়েছে 190টি আসন, যেখানে বিরোধী জোটের দখলে 49টি আসন। এর আগে বুধ ফেরত জরিপেও মেলে একই আভাস। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। 2005 সাল থেকে টানা 20 বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদ ধরে রেখেছেন ভারতের বলিষ্ঠ নেতা নীতিশ কুমার। বিধানসভা নির্বাচনে দেশটির অন্যান্য রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও এক প্রকার লড়াই ছাড়াই বিহারের মসনদ ধরে রাখতে যাচ্ছে তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। বুথ ফেরত জরিপকে সত্য প্রমাণ করে বিহারের বিধানসভা নির্বাচনে এবারও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, যাদের অন্যান্য শরিক দল জেডিই, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের জোট মহাগঠবন্ধনও ভরাডুবির পথে। 243 আসন বিশিষ্ট বিহারের বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন 122টি আসন। এরই মধ্যে এনডিএর দখলে রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি আসন। অপরদিকে মহাগঠবন্ধনের আসন সংখ্যা 2 অঙ্কের মধ্যে থেমে যাবে বলে দাবি এনডিএ নেতাদের। আর স্বতন্ত্র দলগুলোর অবস্থা আরও নাজুক। যদিও মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দফার বুথ ফেরত জরিপে এ ধরনেরই পূর্বাভাস ছিল। গেল 6 নভেম্বর প্রথম দফায় বিহারের 18টি জেলায় 121টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়ে 65%। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দফায় 20টি জেলায় 122টি বিধানসভা আসনে ভোটের হার ঠেকেছে 67%। বিহারের লোকসভা বিধানসভা ভোটের ইতিহাসে যা রেকর্ড। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। একটি দলের কাছে মাথা নত করেই নির্বাচনের দিন গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টার। অভিযোগ, ইসলামী 8 দলের বক্তব্য প্রত্যাহারের আহ্বান। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জুলাই সনদে একমত হওয়া প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, বললেন সালাহুদ্দিন। নির্বাচনের মাধ্যমে চলমান সংকট সমাধানের আহ্বান। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ ও ইসি নিবন্ধন স্থগিত করায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ব্রিটিশ মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা। মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু, আরেকজনকে ধরে পুলিশে দিল জনতা। মানিকগঞ্জে ঘুমন্ত চালক দগ্ধ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত। এনায়েত বাজারে মোবাইল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে আটক। এবং সরবরাহ বাড়লেও 7 টাকার উপরে বেশিরভাগ সবজি, পেঁয়াজ সহ চড়া মশলার দর। সপ্তাহ ব্যবধানে 2 থেকে 300 টাকা বাড়তি ইলিশের কেজি। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।